ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের আগানগর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে কোচিং থেকে বাসায় ফিরছিলেন সীমা বেগম। এ সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, ছিনতাই নয়, পরকীয়ার জেরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদ ইমাম হোসেন নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ। এদিন রাত 7টার দিকে ওয়ারির বনগ্রাম এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন আবু কায়সার নামে এক জুতা ব্যবসায়ী। রাত 7:45টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানেই তার চিকিৎসা চলছে। চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডাবলমুরিংয়ের বারিক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল এবং এসআই জামিল। পুলিশ জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের ধরতে যায় পুলিশ। এ সময় 2 পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছিনতাইকারীরা। পরে 3 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দেশীয় অস্ত্র ও 2 লাখ টাকা জব্দ করা হয়। পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি সহ 30টির বেশি মামলা রয়েছে। 2 মাস আগেও একই এলাকা থেকে আটক হয়েছিলেন তারা। জামিন পেয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। মেন টাইম কিছু ওদের এই সাঙ্গবাঙ্গ নিয়ে পলানোর চেষ্টা করে। ওরা 3 জনকে ধরতেও সক্ষম হয় ওদের ধস্তাধস্তির এক পর্যায়ে। তো আমাদের সাব ইন্সপেক্টর 2 জন ইনজুর্ড হয়। জামিলের হাতে বাম সাইডে প্লাস কান কেটে গেছে। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরে যাওয়ার সময় সড়কে গাছ ফেলে 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ প্রায় 1.5 লাখ টাকা, 10টি মোবাইল এবং স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। এছাড়া আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। ভোরে উপজেলার সাগরদিঘি ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার উপজেলার সোয়াইকপুর উচ্চ বিদ্যালয়ের 4টি বাস শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের জন্য নাটোরের উদ্দেশ্যে বের হয়। ভোরে ঘাটাইল সাগরদিঘি এলাকায় পৌঁছলে সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি করে ডাকাত দল। এ সময় টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে তারা। পরে 999-এ ফোন করলে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত 12 জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক। টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম, আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর জাস্ট অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে। পিলখানা হত্যাকাণ্ড সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য, এমন মন্তব্য করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ না করলে সবারই ক্ষতি হবে। মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মঙ্গলবার এসব কথা বলেন তিনি। বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার সহ সবার স্মরণে এক আলোচনা সভাও দোয়ার আয়োজন করে রাওয়া ক্লাব কর্তৃপক্ষ। এতে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও আশঙ্কা করছেন তিনি। মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের।
সেনাপ্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ সবাই একে অপরের বিরুদ্ধে বিষাদগারে ব্যস্ত, আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধানের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাতে ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সভায় সব আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুপুরে শিক্ষকদের প্রতিবাদের মুখে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে ঢোকেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে তাকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দেন। এ ঘটনায় শিক্ষকরা প্রতিবাদ করেন এবং ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা জানান। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দাবিতে ভিসিকে 2 দিন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আমরা আমাদের শিক্ষকদের থেকে এই ধরনের আচরণ কখনো আশা করি না। আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবির সাথে একমত জানাবেন। আমরা মনে করছি যে এই হল ভেঙে করার নির্দেশটা এই আন্দোলনকে দীর্ঘায়িত করার এবং ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, উপাচার্যকে যে তার বাসভবন ত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে, আর এখন পর্যন্ত ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? গতকাল রাতে সিন্ডিকেটের সবাই যে সিদ্ধান্ত হয়েছে যে কুয়েটের আবাসিক হল বন্ধ এবং একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তার পরপরই কিন্তু শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং তারা বলছে যে সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তারা মানছেন না। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুয়েট ক্যাম্পাসের সামনে। আমরা সকাল থেকে আসলে দেখছি যে 2-1 করে শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করছেন, আর ক্যাম্পাসের আশেপাশে কুয়েটের আশেপাশে পুলিশ মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। আর যেহেতু আজকে সকাল 10টা পর্যন্ত সময় রয়েছে, 10টার মধ্যে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা যেটা বলছেন যে কুয়েট সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত তারা মানবেন না এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলনে থাকবেন। আর যেহেতু 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, আসলে 10টার মধ্যে যদি কোনো শিক্ষার্থী হল ত্যাগ না করে সে সময় কর্তৃপক্ষ কোন ধরনের সিদ্ধান্ত নেবে, কি ব্যবস্থা নেবে, সেটা তারপরেই আসলে আমরা বুঝতে পারবো। তবে এখনো কিন্তু আসলে কুয়েট ক্যাম্পাসে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। একটা স্বাভাবিক যে অবস্থা থাকে সেই স্বাভাবিক অবস্থার কিছুটা হলেও কিন্তু আসলে ব্যাঘাত ঘটেছে। যে অর্থাৎ আমরা ক্যাম্পাস বলতে যেটা বুঝি প্রাঞ্চল উচ্ছ্বাস থাকবে, শিক্ষার্থীদের পদচারণে মুখরিত থাকবে, সেই অবস্থাটা কিন্তু গত কিছুদিন ধরেই কম। আমরা এই আগেও বলেছি বা আমরা জানি যে গত 18ই ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে 6 দফা দাবি দেওয়া হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল এই 6 দফা আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। যদিও কুয়েট কর্তৃপক্ষ তাদের 6 দফার মধ্যে 5 দফা দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছিল, তবে তারা বলছেন যে শুধু আশ্বাস না, তারা বাস্তবায়ন দেখতে চায়। এখনো বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থাকবেন এবং তার পাশাপাশি কুয়েট ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে পরিচালক তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে। কোনো আশ্বাস নাই, প্রতিশ্রুতি নেই, তারা বাস্তবায়ন দেখতে যায়। এটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এমন প্রশ্ন করেন। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জেলার টাউন হল মাঠে কাউন্সিলের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি। কাউন্সিলে প্রথমবারের মতো সরাসরি ভোটে নেতাদের নির্বাচিত করেন কাউন্সিলররা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনের দাবি স্বাভাবিক বিষয়। নির্বাচনের দাবিকে কিছু মানুষ ও সংগঠন কেন অস্বাভাবিক বলতে চাইছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের সাম্প্রতিক অস্থিরতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক পরিবেশ। সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। এই হোক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা সেটি রাজনৈতিক বা নিতান্তই ছিনতাই হলেও বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বড় অপরাধ নিয়ন্ত্রণে, তবে ছোটখাটো অপরাধ বেড়েছে বলেও মন্তব্য তার। রাতে বিজয় সরণের চেকপোস্টে এসে এসব কথা বলেন তিনি। চুরি, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে নানা সন্ত্রাসী তৎপরতা বেড়েছে রাজধানী সহ সারা দেশে। এতে প্রাণও হারিয়েছেন অনেকে। শুধু গত রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি হন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রে জখম 4 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। অন্য কোনো সমস্যা হয়ে থাকে এটা আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। কানে স্বর্ণ ছিল, গলায় হার ছিল, হাতে রুলি ছিল, হাতে একটা ফোনও ছিল, ঠিক আছে, এই কারণে হয়তো মারা ফেলাইছে ওনারে। এই অবস্থার লাগাম টানতে মাঠে রয়েছেন র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সেনা সদস্যরা। বসানো হয়েছে 65টি চেকপোস্ট। তল্লাশি চলছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে। চুরি, ছিনতাই সহ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে আমরা এই চেকপোস্টটি কম্বাইনলি পরিচালনা করছি। এখন প্রায়োরিটি হলো সাব রোড এবং সাব রোড। রাতে বিজয় সরণী চেকপোস্টে আসেন ডিএমপি কমিশনার ও যুব উপদেষ্টা। এ সময় সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ছিনতাইকারীদের ধরা এবং তাদেরকে দমন করার জন্য আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে বাংলাদেশ আর্মি, র্যাব, এপিবিএন, এটিইউ সকল এজেন্সি আমরা এক জায়গায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করছি। পরে এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন সেটি রাজনৈতিকই হোক বা ছিনতাই, বরদাস্ত করা হবে না। দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বড় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে, অন্যদিকে ছোটখাটো অপরাধ বেড়েছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বস্ত করেন এই উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। সংস্থাটি জানায়, ভোর 5টা 35 মিনিটের দিকে ভবনটির 4র্থ ও 5ম তলায় আগুনের খবর পাওয়া যায়। 5 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা তো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, নিয়ন্ত্রণে এসেছে কিনা সবশেষ তথ্য জানাবেন। সকাল 5:40 নাগাদ নয়াপল্টনের কালভার্ট রোডের এই জামান টাওয়ারে আগুন লাগে। এরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে প্রথম ইউনিটটি পৌঁছায় এবং আগুনের তীব্রতা বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আরও আরেকটি ইউনিট এসে পৌঁছায়। এরপরে পর্যায়ক্রমে কিন্তু 14টি ইউনিট এই মুহূর্তে এখন এখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এই জামান টাওয়ারের যে চতুর্থ এবং পঞ্চম তলায় এই আগুনের অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ তলা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। এবং পঞ্চম তলায় কি ছিল জামান টাওয়ারে? আসলে এই পুরো বিল্ডিংটি মিক্সড, মানে এখানে উপরতলায় আবাসিক আছে এবং নিচের দিকে কিছুটা স্পেস মানে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হতো। তবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ তলা পর্যন্ত এখানে বাণিজ্যিক স্পেস হিসেবে ব্যবহার করা হতো, এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখানে বিভিন্ন এই ভবনে আমরা দেখছি রেস্টুরেন্ট, ট্রাভেলস এজেন্সি সহ বেশ কিছু কর্পোরেট অফিস এই ভবনে আছে। এই ভবন থেকে ভবনের যে 4-5 তলায়ও প্রাথমিকভাবে বা ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা জানতে পেরেছি সেটি একটি অফিস স্পেস হিসেবে ব্যবহার করা হতো। যদিও ফায়ার সার্ভিস বলছে যে এই যে অগ্নিকাণ্ডের শিকার যে দুটি তালা, এখান থেকে দুজন পুরুষকে উদ্ধার করা হয়েছে। তারা সেখানেই সিকিউরিটি হিসেবে থাকতেন, সেখানে তারা এই আগুন লাগার সময়েও ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদেরকে সেখান থেকে বের করা হয়েছে। তবে ভেতরে কেউ বা কারা আছে কিনা, আটকা পড়েছেন কিনা এ ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু সে ব্যাপারে এখনো পরিষ্কার করতে পারেনি যে ভেতরে আসলে এখনো কতজন আটকা পড়ে আছেন বা আদৌ কেউ ছিল কিনা। তবে তারা চেষ্টা করছেন যে যেহেতু পুরো ভবনটি চারিদিক দিয়ে আটকানো এবং বাইরে থেকে কাঁচ ভেঙে ভেতরে ঢুকেছেন দমকল বাহিনীর সদস্যরা, তারা ভেতরে ঢুকে সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে ক্রেন সেটি ব্যবহার করে এই যে পঞ্চম তলার এখন গ্লাস ভাঙা হচ্ছে, ভেঙে সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের সদস্যরা প্রবেশের চেষ্টা করছেন। এর আগে তৃতীয় এবং চতুর্থ তলায়ও ঠিক একইভাবে বাইরে থেকে ক্রেন ব্যবহার করে কাঁচ ভেঙে এরপরে ভিতরে ঢুকে তারা সেখানে পানি দিচ্ছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা বাইরে থেকে যদিও বা হালকা ধোঁয়ার সূত্রপাত দেখতে পাচ্ছি, তবে ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা ঢুকতে পেরেছেন। সেখান থেকে অনুমান করা যাচ্ছে যে ভেতরে নিশ্চয়ই আগুনের যে তেজ সেটি কমে এসেছে বা কমে গেছে, বিধায় ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু ভিতরে ঢোকার মতো সেই সুযোগ পেয়েছেন। নিচ থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে এই 1 ঘন্টা বা তার বেশি সময়ের প্রচেষ্টায় যে আগুনের তীব্রতা ছিল সেটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। যে যদিও বা এখনো নিয়ন্ত্রণে বলা সম্ভব হচ্ছে না, কেননা ভেতরে কোথায় কোথায় আগুন লেগেছে, ভেতরের কোথাও চাপা আগুন আছে কিনা সেটি তারা দেখার চেষ্টা করছেন। তবে আগুনের যে সূত্রপাত কি সেটিও কিন্তু এখন পর্যন্ত ধারণা করা সম্ভব হয়নি, কেননা প্রাথমিকভাবে বা প্রথম অবস্থাতে ফায়ার সার্ভিস যেটি করে থাকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকেন, সেই পর্ব বা সেই প্রস্তুতি কিন্তু এখনো চলমান। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি যে পানির গাড়ি এখনো এখানে মজুদ আছে এবং আরও বেশ কয়েকটি পানির যে ট্যাঙ্ক আনা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই রাস্তার উপরে এবং চারিধারে কিন্তু ফায়ার সার্ভিসের যে স্প্রে করা পানি সেটি যে ছয়লাভ হয়ে আসে, পানি বেঁধে গেছে। এটি বোঝা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে পানির ব্যবহার করা হচ্ছে। সেই পানি মানে কতটা আগুনের তীব্রতা বা তেজস্ক্রিয়তা থাকলে এই এত পরিমাণ পানির ব্যবহার করতে হয় সেটি তার ইঙ্গিত দিচ্ছেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা একই সাথে বলছেন যে শুরুতে আগুনের যে তেজ ছিল, আগুন যেভাবে ক্রমবর্ধমান ছিল সেই গতি কিন্তু আগুন হারিয়েছে। এখন অনেকটাই আগুন কম
তেজস্ক্রিয় বা তেজ সম্পূর্ণ হয়ে এসেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মীরা ক্রেন ব্যবহার করে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন এবং প্রাথমিকভাবে ভবনের ভেতরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ভেতরের অন্ধকার থাকাতে এই সকালবেলায় কিন্তু লাইট জ্বালিয়ে ফায়ার সার্ভিস কর্মীদেরকে কাজ করতে হচ্ছে, সেটিও তারা এক ধরনের প্রতিবন্ধকতা বলছেন। এখানে 14টি ইউনিটের মোট 130 জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। তারা জানতে চাই আপনার কাছে, আপনি বলছিলেন ভেতরে দুজন নাইট গার্ডের কথা, তাদের কি অবস্থা, তারা কি আহত হয়েছেন কিনা, এবং যখন এই আগুনটি লেগেছে তখন প্রথমে কে দেখেছেন বা ফায়ার সার্ভিসকে কারা খবর দিয়েছেন? প্রথমে স্থানীয় বাসিন্দারা এইখানে সকাল যারা চলাচল করেন তাদের মধ্য থেকেই কয়েকজন প্রথমে আবিষ্কার করেন যে ভবনের ভেতর থেকে ধোঁয়া আসছে। এই ধোঁয়া দেখেই প্রাথমিকভাবে তারা সন্দেহ করেন। এরপরে তারা ভেতরে খোঁজ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভবনটি চারিদিক দিয়েই আটকানো থাকায় কিন্তু তারা ভেতরে ঢুকতে পারেননি। তাই তারা ফায়ার সার্ভিসকে এই ব্যাপারে অবগত করেন এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু প্রথমে এই আগুন বুঝতে পারেন এবং তারা ভেতর থেকে, যেহেতু 4র্থ তলায় প্রথম আগুন ছিল এবং সেটি পরবর্তীতে 5ম তলায় ছড়িয়ে যাওয়ার এরকম আশঙ্কা থেকে তারা বাইরে থেকে কাজ ভেঙে ভেতরে ঢুকেন, প্রথমে 4র্থ তলায়, এরপরে 5ম তলায়। কেননা আমরা দেখতে পাচ্ছি 1ম, 2য়, 3য় তলার কিন্তু কাজ তলাতেই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের যে সংখ্যা সেটি বেশি এবং 5ম তলাতেও কিন্তু কাজ ভেঙে ভেতরে ঢুকেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে সেখানে জনবল সংখ্যা কম দেখছি বা সেখান থেকেও ধোঁয়ার দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত 4র্থ তলার ভেঙে ফেলা কাচের অংশ থেকে কিন্তু ধোঁয়া বের হয়ে আসছে। আর যে দুজনকে ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদেরকে সুস্থ অক্ষত অবস্থায় বের করা হয়েছে, তবে যদিও বা তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়াতে হঠাৎ করেই তাদেরকে রাখা হয়েছে একটু সরিয়ে, ফলে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে আগুন নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি সম্ভব না হলেও আগুনের যে তেজ সেটি অনেকটাই কমে এসেছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন। রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় আগুন লেগেছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসলেও তেজস্ক্রিয়তা কিছুটা কমে এসেছে। এই বিষয়ে জানছিলাম বিস্তারিত সহকর্মী আনোয়ার সাদাত নূরের কাছ থেকে। বিশেষায়িত হাসপাতালে চাপ কমাতে রাজধানীর 100 ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র করছে সরকার। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত মিলবে চিকিৎসা। বিনামূল্যে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ আর ওষুধ। কম খরচে থাকছে রোগ নির্ণয়ের ব্যবস্থাও। স্বাস্থ্য বিভাগ বলেছে 6 মাসের মধ্যেই চালু হবে এই সেবা। প্রায় 2.5 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। বিপুল এই জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই বললেই চলে। ফলে প্রতিদিন হাজারো রোগী ছোটখাটো সমস্যা নিয়েও ভিড় করেন বিশেষায়িত বিভিন্ন হাসপাতালে। এতে গুরুতর রোগীদের পড়তে হয় বিড়ম্বনায়। রাজধানীর 129টি ওয়ার্ডের 100টিতে চালু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রতিটিতে 5 জন চিকিৎসক ছাড়াও থাকবেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট। ইসিজি সহ থাকবে জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং নমুনা সংগ্রহের ব্যবস্থা। ফার্মেসি থেকে প্রায় 150 ধরনের জরুরি ওষুধ মিলবে বিনামূল্যে। একটা উদাহরণ তৈরি করা বাংলাদেশে যে আসলে অত্যাবশ্যক ওষুধের সরবরাহ যদি নিশ্চিত করা যায়, সেটা আসলে সামগ্রিক ওষুধ বাজারে এবং মানুষের ঘাট থেকে আসলে যে আউট অফ পকেট যেটা বারবার বলি, এটা সরানোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ইন্টারভেনশন হচ্ছে ওষুধকে বিনামূল্যে দিয়ে দেওয়া। হেলথ ইজ এ পাবলিক গুড, এই ডিক্লারেশনের একটা স্টেপ হচ্ছে আসলে এই রেফারেল সিস্টেম, যেটার মধ্য দিয়ে আসলে এটাকে বাস্তবায়ন করা বা দৃশ্যমান করার চেষ্টা করা হবে। প্রয়োজনে রোগীকে বিশেষায়িত হাসপাতালে পাঠাবে সেবা কেন্দ্রগুলো, আর দিনে এসব কেন্দ্রে কমপক্ষে 100 জন সেবা পাবেন। ধারাবাহিকভাবে সব শহরে এই সেবা চালু করতে চায় সরকার।
এটা আসলে দুই দিক থেকেই সুবিধা। একে হচ্ছে মানুষ তার দোরগোড়ায় সেবাটা পাচ্ছে, দ্বিতীয়ত আবার তিনি সেখান থেকে যখন হাসপাতালে যাচ্ছেন সত্যিকারের প্রয়োজনে, এখন যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওটা আসলে সত্যিকারের প্রয়োজন না, অতএব বিশেষজ্ঞের সেবাটা তখন যার প্রয়োজন তিনি পাচ্ছেন, আর মানুষ তার দোরগোড়ায় প্রাথমিক সেবাটা পাচ্ছেন। সো এই জিপি বেসড রেফারেল সিস্টেমটা আমাদের ধারণা যে নগর স্বাস্থ্যে আসলে একটা বড় ধরনের পরিবর্তন করতে পারবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য মফস্বলে 14,000 কমিউনিটি ক্লিনিক আছে। অনেক দেরিতে হলেও এবার তা চালু হতে যাচ্ছে শহরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও গ্যাস সংযোগ পাননি ঢাকার 2 উপজেলা দোহার নবাবগঞ্জের বাসিন্দারা। তাদের অভিযোগ, সাবেক জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেননি। গ্যাস সংযোগ না থাকায় গড়ে উঠছে না বড় বড় শিল্প কারখানা। বাসাবাড়িতে বাড়তি খরচ করে সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। তবে এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের। দোহার ও নবাবগঞ্জ নিয়ে ঢাকার 1 নম্বর সংসদীয় আসন। তবে দীর্ঘদিনেও গ্যাস সংযোগ না পাওয়ায় হতাশ এই 2 উপজেলার মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা গ্যাস সংযোগের আশ্বাস দিলেও হয়নি বাস্তবায়ন। এ কারণে বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনে ব্যবহার করতে হচ্ছে তাদের, গুনতে হচ্ছে বাড়তি টাকা। এত উন্নত জায়গা একটা, এইরকম জায়গার মধ্যে যে গ্যাসটা নাই, সাপ্লাই গ্যাসটা সরকারের থেকে, এটা ভাবলে মানে খুব খারাপ লাগে। অনেক সরকার আসে, কথা দেয় গ্যাস দিব বলে কেউ দিতেছে না। আশেপাশে অনেক দূর দূর জায়গায় গ্যাস আছে, সাপ্লাই গ্যাস, কিন্তু আমরাই পাচ্ছি না। গ্যাস সংযোগ মিললে দুর্ভোগ কমার আশা স্থানীয়দের। সেই সাথে এই 2 উপজেলায় নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা দেখছেন তারা। সমাজে যারা সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যদি এই বিষয়টি নিয়ে এগিয়ে আসে, তাইলে আমার মনে হয় আমাদের এই মা বোনদের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, এই দাবিটি পূরণ হবে। গ্যাস সংযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনের আশ্বাস উপজেলা প্রশাসনের। তবে বিষয়টি সময় সাপেক্ষ। আসলে এটির প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা আমরা ঊর্ধ্বতন ফোরামে যখন আলোচনা হবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে দোহারবাসীর যে প্রাণের দাবি বিষয় তাদেরকে আমরা অবহিত করব। 8টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে দোহার এবং 14টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলা। আর 2 উপজেলায় বাসিন্দা প্রায় 6 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাজেকের ইতিহাসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পর্যটন উদ্যোক্তারা। বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর শঙ্কা তাদের। তবে ভবিষ্যতে বিপর্যয় রোধে পরিকল্পিত রিসোর্ট স্থাপনের পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশনের দাবি ক্ষতিগ্রস্তদের। সাজেকের রুইলুই পাড়া এখন শুধুই ধ্বংসস্তূপ। সোমবারের আগুনে পুড়ে গেছে শতাধিক রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি। পুড়েছে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষের স্বপ্ন। আকস্মিক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে পর্যটন উদ্যোক্তারা। আমার এখানে 5টা রিসোর্ট ছিল, তো দুর্ভাগ্যজনকভাবে 5টাই কালকে পুড়ে গেছে। তো 5টা রিসোর্ট এখানে পুড়ে গেছে, তাও প্রায় এবারে 6 কোটি টাকার, 5 থেকে 6 কোটি টাকার মতো হয়েছে। আগুন এসে উঠাও পড়ে গেছে, ব্যাগটাও পড়ে গেছে, কিছু নাই। আমি এখন শূন্য। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিতে পড়েছেন রিসোর্ট ও কটেজ মালিকরা। ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় রোধে পরিকল্পিত রিসোর্ট স্থাপনের পাশাপাশি ফায়ার স্টেশনের দাবি তাদের। এই পর্যটনকে বাঁচাতে হলে, এই সাজেকটাকে বাঁচাতে হলে অবশ্যই এটা বিশেষ বিবেচনায় ফায়ার স্টেশন ব্যবস্থাপনা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাজেকে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছিল ফায়ার সার্ভিস। জায়গার অভাবে তা সম্ভব হয়নি। আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জায়গার অভাবে স্টেশনটা করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে জায়গা দেয়, আমরা অচিরেই এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ গ্রহণ করব। পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীরা। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কি কি দাবি রয়েছে, আর ব্যবসায়ীরা যেটা বলছেন যে পরিকল্পিত রিসোর্ট স্থাপনের পাশাপাশি একটি ফায়ার সার্ভিস স্টেশনও তারা দাবি করছেন, এই বিষয়ে কর্তৃপক্ষ থেকে কি জানা গেছে?
দেখুন, সোমবারের আগুনে কিন্তু একেবারেই ধ্বংসস্তূপ বলা যায়। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি যদি আপনাকে একটু দেখাই, এখানকার রুলিপাড়া যে বর্তমান পরিস্থিতিটা, এখানে কিন্তু সাজানো গোছানো রিসোর্ট ছিল, রং বেরঙের সব রিসোর্ট ছিল এবং এখানে প্রচুর পর্যটককে প্রতি মাসে কিন্তু সেবা দেওয়া হতো। কিন্তু এখন যে পরিস্থিতিটা, আসলে এটা মনে হচ্ছে কোনো যুদ্ধ বিধ্বস্ত একটি নগরে। আপনি দেখছেন এখানে একেবারেই যে ধ্বংসস্তূপ, সেটা যে চিত্রটা আমরা সরাসরি দেখাচ্ছি। এখানে অন্তত 34টা রিসোর্ট পুড়ে গেছে এবং যারা এখানে পর্যটন উদ্যোক্তা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে। তাদের আসলে এখন তাদের চোখে একেবারেই অনিশ্চয়তা, কারণ তারা বলছে পর্যটন উদ্যোক্তা হয়ে উঠতে গেলে আসলে অনেক ধরনের কাঠখড় পোড়াতে হয় এবং এখানে প্রচুর পরিমাণে তারা কিন্তু বিনিয়োগ করেছে, যে কারণে তাদের সেই বিনিয়োগটা একেবারেই, আপনি জানেন, আগুনে পুড়লে আসলে সবকিছুই নিঃশেষ হয়ে যায়। এখানে একেবারেই তারা কিছুই রক্ষা করতে পারেনি। তাদের যে রিসোর্টগুলোতে যে ধরনের মূল্যবান আসবাবপত্র ছিল, একই সাথে এখানে অনেক রিসোর্টে দেখা যাচ্ছে তারা অত্যাধুনিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য পর্যটকদেরকে সেরকম ব্যবস্থা রেখেছিল, কিন্তু সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে এবং তারাও বলছে তারা নিঃস্ব হয়ে গেছে। এবং এখানে কয়েকটা রিসোর্ট মালিকের সাথে আমার সাথে কথা হয়েছে। তাদের এক একজনের আসলে একাধিক কটেজ রিসোর্ট রয়েছে, তারা এখানে বিনিয়োগ করেছিল বিপুল পরিমাণ এবং 2-3 জন রিসোর্ট মালিকের সাথে আমার কথা, তাদের প্রত্যেকেরই অন্তত 4 থেকে 5 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে তারা এই মুহূর্তে যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে, আমরা তাদের সাথে কথা বলার পরে তারা বলছে আসলে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস এখানে স্থাপন করা খুবই জরুরি। কারণ ফায়ার সার্ভিস থাকলে হয়তো আগুনের যে ভয়াবহতাটা সেরকম এটা ছড়াতে পারতো না এবং সেটা শুরুতে হয়তো আগুনটা নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু সেটি সম্ভব হয়নি শুধুমাত্র ফায়ার সার্ভিস না থাকার কারণে। তারা সাজেকে ফায়ার সার্ভিস করার জন্য সাজেকে আগুন লাগার ঘটনা ঘটেছে, যেহেতু সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই এলাকাটি পরিচালিত হয়, তাহলে এতদিনেও ফায়ার সার্ভিসের একটি স্টেশন কেন স্থাপন করা হয়নি সেখানে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমি কালকে যিনি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ছিল তার সাথে কথা বলেছি। এখানে আসলে আপনি জানেন সাজেকে এখানে যে ভূমির যে মূল্য এটি অত্যন্ত বেশি এবং এখানে কিন্তু কেউ ফায়ার সার্ভিস স্টেশন করার জন্য জায়গা দিতে চায় না বলে সহকারী পরিচালক আমাদেরকে বলেছেন। তারা বলছে যে ফায়ার সার্ভিসের ডিফেন্সের পক্ষ থেকে আরো আগে এখানে একটা তারা ফায়ার স্টেশন স্থাপন করতে চেয়েছিল, কিন্তু জায়গার সংকুলন না হওয়ার কারণে কিন্তু এখানে ফায়ার সার্ভিস স্টেশন তারা স্থাপন করতে পারেনি। তো আমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করেছি। তারা বলছে যে আসলে এখানে জমির যে পরিমাণ দাম, সে কারণে আসলে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের জন্য জমি অধিগ্রহণ বা ভূমি অধিগ্রহণ সেটা কিন্তু সম্ভব হয়নি। তবে এবারের যে বিপর্যয়টা তৈরি হয়েছে সেই বিপর্যয়ের পরে কিন্তু নতুন করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনটা জরুরি হয়েছে এবং এই বিষয়টি আমি কালকে রিসোর্ট মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে তারা যেভাবে হোক তারা হয়তো জমির ব্যবস্থা তারা করবে, যদি সরকার উদ্যোগ নেয় সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে তারা সহযোগিতা করবে। এবং এখানে যারা আজকে আপনি জানেন আজকে বিকেলে যে পার্বত্য উপদেষ্টা এই এলাকাটি পরিদর্শনে আসছেন, তার কাছেও কিন্তু রিসোর্ট মালিকদের পক্ষ থেকে কিন্তু এই দাবিটাই সবচেয়ে মুখ্য হয়ে থাকবে, যাতে সাজেক একটি ফায়ার স্টেশন করা হয়। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে সাজেকের এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি করেছে, আজকে সকাল 10টায় তারা কিন্তু এখানে তদন্ত কাজ শুরু করবে এবং আজকে গতকাল রাতে উপজেলা প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আগুনে ক্ষতিগ্রস্ত, আপনি জানেন এখানে রিসোর্ট কটেজ মালিকদের পাশাপাশি কিন্তু স্থানীয় প্রায় 35টা পরিবারের লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে কিন্তু গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং আজকে উপদেষ্টা সাজেক সফরের কালের সময়ে সে সময় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহায়তা দিবে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং যে তদন্ত কমিটি তারা সকাল 10টা থেকে তাদের কাজ শুরু করবে। এই ছিল সাজেকের রুলিপাড়া থেকে আগুন পরবর্তী সবশেষ। সাজেক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে পার্কিং ইজারা নিয়ে মুখোমুখি জেলা প্রশাসন ও সিডিএ। বিচ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সিডিএ এর সাথে আলোচনা না করেই ইজারাদার নিয়োগে দরপত্র চেয়েছে প্রশাসন। তবে সিডিএ বলছে পার্কিং ইজারা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই। দুই কর্তৃপক্ষের টানাটানিতে সৈকত নিয়ে সমন্বিত পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ও ব্যবস্থাপনা ঢেলে সাজাতে গত ডিসেম্বরে একযোগে কাজ শুরু করে সিডিএ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। তবে ভেস্তে যেতে বসেছে সেই সমন্বিত উদ্যোগ। এ মাসের শুরুতে সৈকত এলাকায় পার্কিং ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। তাতে আপত্তি জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।
তাদের দাবি, ইজারাদার নিয়োগ দিলে ক্ষতিগ্রস্ত হবে পার্কিং সহ সৈকতের 6 কিলোমিটার এলাকার উন্নয়ন প্রকল্প। প্রজেক্টের কাজ শেষ হয় নাই, আমরা কাউকে হ্যান্ড ওভারও করি না, বা আমাদের জায়গায় বিচ ম্যানেজমেন্ট কমিটির নাম দিয়ে আসলে এটা করা উচিত হয় না আর কি। এটা সমন্বয়ে একটা অভাব হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য পার্কিং ইজারার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। কর্মকর্তাদের দাবি, জেলা প্রশাসনের এই এখতিয়ার রয়েছে। বিচ ম্যানেজমেন্ট কমিটিতে আমাদের যে মিটিংটি হয় সেই মিটিংয়ে আমরা কিন্তু সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে আমরা কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাপনার বিষয়টিও আমরা সামনে এসছে। সিটি কর্পোরেশন বলেন বা আপনার সিডিএর যে প্রতিনিধি সবাই কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত থাকেন। দুই সংস্থার মুখোমুখি অবস্থানে বিপাকে সিটি কর্পোরেশন সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ নেয়ার কথা বলছেন মেয়র। একটা বিজ্ঞাপন বোধহয় দিয়েছে পার্কিং করে, আমি বলেছি এটা না করে আমরা 3টা সংস্থা বসে আবার কথা বলবো এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি করে দিচ্ছি। আমরা আমাদের মধ্যে কেউ না কেউ নিয়ে সেটা আমরা পরিচালনা করব, মানে কেউ যাতে হঠাৎ করে এই 3 গ্রুপের বাইরে যাতে না যায় আর কি। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীনে পতেঙ্গা সৈকতের ভৌত অবকাঠামোর কাজ শেষ, চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকারি মেডিকেলে ভর্তি হয়েও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় সাতক্ষীরা জেলার কলারোয়ার শিক্ষার্থী নাদিরা খাতুন। আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের মেডিকেলে পড়ার খরচ জোগানেই চ্যালেঞ্জিং সবজি বিক্রেতা বাবার। তাই সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে সরকার ও বিত্তবানদের সাহায্য চায় নাদিরার পরিবার। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আবু বকর ও শামসুন্নাহার দম্পতির 4 মেয়ের মধ্যে নাদিরা খাতুন তৃতীয়। উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে অংশ নেন মেডিকেল ভর্তি যুদ্ধে, সফলও হন। ভর্তি হন চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে। আর্থিক সংকটে এখন তার এমবিবিএস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় নাদিরা। মেডিকেলে আমি ভর্তি হয়েছি, এখন আমার এই কোর্স সম্পূর্ণ করতে 5 বছর লাগবে, কিন্তু এই 5 বছরের যে ব্যয়বহুল টাকা, যে অ্যামাউন্টের যে টাকাটা লাগবে, কিন্তু সেই টাকাটা আমার আব্বুর পক্ষে মানে সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব নয়। সন্তানের পড়াশোনার খরচ যোগানে সবজি বিক্রেতা আবু বকর সহায়তা চেয়েছেন সরকার ও বিত্তবানদের। 5 বছরের কোচিং করতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন, আমার চালাতে গেলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সরকারিভাবে যদি আমার কিছু অনুদান সাহায্য করে তাহলে আমার মেয়েটার স্বপ্নটা পূরণ হতো। এদিকে মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে কাজ করার কথা জানিয়েছে প্রশাসন। তো এই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন তাকে আশ্বস্ত করেছি সবসময়ই তার পাশে থাকবে। ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে, ছোট ছোট কিছু অনুদানও পেয়েছে। অসহায় ও দুস্থের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা নাদিরার। তার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে এগিয়ে আসতে পারে সমাজের হৃদয়বান ও সচ্ছল ব্যক্তিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 25তম দিনে পাঠক ও দর্শনার্থীর ভিড়ে মুখর বইমেলা। এদিন নতুন বই এসেছে 101টি, আর এ পর্যন্ত এসেছে 2623টি। মেলায় বেশি চলছে গল্প ও উপন্যাস, তবে রবীন্দ্র, নজরুল, ইতিহাস ও অনুবাদ রয়েছে পাঠকের পছন্দের তালিকায়। তবে সার্বিকভাবে মেলায় বেচাকেনা অনেক কম। বইমেলা চলবে আর 3 দিন। শেষ সময় বেড়েছে পাঠক দর্শনার্থীর ভিড়। শুরুতে বিক্রি ভালো হলেও শেষ ভাগে কমেছে বলে দাবি প্রকাশকদের। মেলায় নির্দিষ্ট পাঠকরা নিচ্ছেন মিডিয়া, ইতিহাস বিষয়ক বই। চাহিদার কথা মাথায় রেখে বিষয়ভিত্তিক নতুন বই এনেছেন প্রকাশকরা। বিডিআর বিদ্রোহের অপ্রকাশিত অধ্যায় নিয়েও বই এসেছে মেলায়। শহীদ সেনা দিবসে সেসব বইও নজর কেড়েছে পাঠকের। সেই জেলখানার মধ্যে কবি আলার মোহাম্মদ তার হৃদয় থেকে উৎসারিত যেই লাইনগুলি, সেটা নিরস্ত্র পদাবলীর মাধ্যমে এখানটা উঠে আসলো। মূলত বই হচ্ছে সাংবাদিকতার, আইনের এবং ইতিহাস নিয়ে। সব ধরনের বই আমাদের এখানে আছে, নাটক, উপন্যাস, গল্প, মানে ফিকশন, নন ফিকশন, সব ধরনের বই এখান থেকে পাবলিশ করা হয়। বাংলা সাহিত্যের চিরায়ত গ্রন্থ নতুন করে ছেপেছে একাধিক প্রকাশনী। নতুন বইয়ের পাশাপাশি এগুলোও চলছে বেশ। এছাড়া সমসাময়িক বিষয়ে প্রবন্ধ ও সিরিয়াস বইয়ের প্রতিও রয়েছে আকর্ষণ। ক্লাসিকটা আমরা প্রত্যেক দিনই নতুন নতুন বের করছি, তখন মানুষজন আরও বেশি আগ্রহী হচ্ছে। পুরানো বই কিন্তু নতুন মলাটে আমরা এনে দিয়েছি। কাফকার বই দেখেছি, আরও আমার ফায়দুজ্জামানের বই
আমার ভালো লাগে। স্বাধীনতার উপরে যে সমস্ত বই নতুন প্রকাশিত হয়েছে সেগুলো অনুবাদ সাহিত্য দেখছি। তবে বরাবরের মতো বেশি বিক্রি হচ্ছে গল্প উপন্যাস। সাধারণত কবিতার পরে ঝোঁক কম থাকে, উপন্যাসের দিকে ঝোঁক একটু বেশি থাকে, আর ভ্রমণ কাহিনীটাও পড়ে মানুষ। প্রকাশকদের আশা শেষ কয়েকদিনে পূরণ হবে বেচাকেনার লক্ষ্য। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।